হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। সেটি হলো চতুর্থ অধ্যায়, মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন। তো এই অধ্যায়ে আসলে আছেটা কি? এই অধ্যায় কি বলতে চাচ্ছে এবং কোন কোন টপিক আছে, সেই টপিকগুলো জানা অবশ্যই দরকার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। তাছাড়া কি কি প্রশ্ন এই অধ্যায় থেকে আসবে সেই সম্পর্কে জানা। তো তার আগে আমি বলে নেই, আমরা যে লেনদেনটা শিখে আসছি, এই যাবতীয় অধ্যায়ের যা হবে সবই কিন্তু এই অধ্যায়ের লেনদেনকে ঘিরেই হবে। তো এই লেনদেন কিন্তু দুই ধরনের। কয় ধরনের লেনদেন? দুই ধরনের। সেই দুই ধরনের লেনদেন কি কি? একটা হলো মূলধন জাতীয় লেনদেন, আর একটা হলো মুনাফা জাতীয় লেনদেন। তো এই মূলধন এবং মুনাফা জাতীয়, এই যে দুইটায় ভাগ করা হলো, এর একটা বৈশিষ্ট্য আছে না? এই মূলধন জাতীয় লেনদেন কি এবং মুনাফা জাতীয় লেনদেন কি, এটা জানা লাগবে না? তো মূলধন জাতীয় লেনদেন কি, যেটা হলো ব্যবসায়ের ওই যে ঘটে, এটা তো শিখে আসছিলাম আপনাদের নাকি? তো মূলধন লেনদেনটা আগে জানলাম। লেনদেন যে দুই ধরনের, সেটা কি কি? মূলধন জাতীয় আর মুনাফা জাতীয়। এই প্রথমত আমরা যে টপিকটা নিয়ে জানবো সেটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। তো মূলধন জাতীয় লেনদেন কি? যে লেনদেনগুলো 1 বছরের অধিক সময় ধরে ঘটে, মানে 1 বছরের অধিক সময় ধরে তার মেয়াদ থাকে, বা বড় অঙ্কের হয় এবং অনিয়মিত ঘটে। মানে এর একটা বৈশিষ্ট্য আছে, যে তিনটা কথা মনে রাখলেই হচ্ছে। তিনটা কথা কি কি? সেই তিনটা কথা হলো, সেই যদি সেটা মূলধন জাতীয় লেনদেন হয়, সেটা হতে হবে বড় অঙ্কের, মানে টাকার অঙ্ক থাকতে হবে বড়। অনিয়মিত ঘটবে, মানে প্রতিদিন ঘটবে না বা মাসে মাসে হবে না, হইলে একবারই হবে, সেরকম। এইবার আরেকটা হইতে হবে কি, 1 বছর মিনিমাম তার মেয়াদ থাকবে, 1 বছর মানে সর্বনিম্ন 1 বছর তার মেয়াদ থাকবে। সেই মেয়াদটা কি? ধর আমি একজনের কাছ থেকে ঋণ নিলাম, ব্যাংক থেকে ঋণ নিলাম 1 বছরের জন্য, এইটা হবে 20 লাখ টাকা। এইটা হবে মূলধন জাতীয় লেনদেন। 1 বছরের জন্য 20 লাখ টাকা আমি ঋণ নিলাম, এটা হবে মূলধন জাতীয় লেনদেন। বা আসবাবপত্র বিক্রয় করলাম, বা একটা ধরো দালান কোঠা বিক্রয় করলাম 40 লক্ষ টাকা। তো এই যে আমি এই দুইটা কাজ করলাম, আমি কি একটা দালান কি প্রতিদিন বিক্রি করব? সেটা বা একটা কোম্পানি বা একটা ব্যবসা প্রতিষ্ঠান কি প্রতিদিন করবে? কোনোদিন না। তো এই যে হলো একটা বৈশিষ্ট্য মিল পেলাম। এর একটা বৈশিষ্ট্য হলো বড় অঙ্কের, ওই যে 20 লাখ টাকা। আর একটা অঙ্ক, আর একটা কি, এটা প্রতিদিন হইবে না, এটা নিয়মিত ঘটবে না, এটা মিনিমাম 1 বছর তো থাকবেই নাকি? তো মানে দীর্ঘ সময়, আমি মিনিমাম 1 বছরের কথা বলছি, মানে মেয়াদটা দীর্ঘ হবে। ওকে, এই জন্য 1 বছরটা আমি ইউজ করেছি, হিসাব বিজ্ঞানে 1 বছর বেশি ইউজ করা হয় এজন্য। তো এইবার তারপরে আসি মুনাফা জাতীয়। তো এই মুনাফা জাতীয় লেনদেনটাই কি? মুনাফা জাতীয় লেনদেনটা তার বিপরীত, অনিয়মিত, মানে এর কোনো ঠিক ঠিকানা নাই, যে কোনো সময় ঘটতেই পারে। তারপরে স্বল্প মেয়াদি, মানে মেয়াদটা স্বল্প থাকবে, 1 বছরের কম সময়, বা 1 মাস, 1 দিন, 2 দিন হইতে পারে। 1 বছরের ঊর্ধ্বে বা দীর্ঘ সময়ে ধরা হয় 1 বছরে। তো এইবার টাকার পরিমাণ অল্প, টাকার পরিমাণ কি একেবারে সীমিত থাকবে, ছোটখাটো। তো এইবার এই মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেন কোনগুলো, আমি এটা দেখাচ্ছি, বই থেকেই দেখাবো, চিন্তা করার কোনো কারণ নেই। এইবার মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেন তো আমরা চিনলাম। তো কিছু মূলধন জাতীয় লেনদেনের কথাই বলি, যেমন ফ্রিজ ক্রয়, জমি ক্রয়, জমি বিক্রয়, পুরাতন ফ্রিজ বিক্রয়, এইবার দালান কোঠা বিক্রয়। তারপরে হইল কি, ওইরকম বড় অঙ্কের যে খরচগুলো হবে সেইগুলো। এবার খরচ বা আয় যাই হোক না কেন, আয় ব্যয় যেটাই হোক না কেন, এর ভিতরে কিন্তু আবার ডিফারেন্স আছে। মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় ব্যয়। মানে আমি যেটা ইনকাম করব, আয় করব, সেটা তো আয়, আর যেটা ব্যয় করব এটা ব্যয়। এটা তো জাস্ট, এটা যদি এটা যদি না বোঝে এইটুকু, তাহলে তো হইলো না। এবার মুনাফা জাতীয় লেনদেন, ওই যে বললাম মুনাফা জাতীয় লেনদেন। মুনাফা জাতীয় লেনদেনের ভিতরে তো ভাগ আছে, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় আয় ব্যয় তো হইলো, সবাই জানে। তো এইবার মুনাফা জাতীয় কোনগুলো হইতে পারে? পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, বেতন প্রদান, ভাড়া প্রদান, বিদ্যুৎ বিল খরচ,
বিক্রয়, কমিশন প্রাপ্তি, এগুলো কিন্তু আমার সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে ঘটতেই পারে। এই কারণে, ঠিক আছে, ছোট অঙ্কের হয় মিনিমাম। এবার এখানে কিন্তু প্রশ্ন আসে, সেই প্রশ্নটা অনেক স্টুডেন্টই করে যে ভাই, মোটর সাইকেল শোরুমে মোটর সাইকেল ক্রয় করে নিয়ে আসলো, বা ট্রাক শোরুম বা ফ্রিজ শোরুমে ফ্রিজ ক্রয় করলো, এইটা আবার কি মূলধন জাতীয় লেনদেন হবে নাকি? ধরো একটা ফ্রিজের শোরুম বা টেলিভিশনের শোরুম বা এই মোটর সাইকেল বা ট্রাকের শোরুম, এই শোরুমের মালিকরা কি করে, প্রতিদিন তো কেনে, লাখ লাখ কোটি কোটি টাকার প্রোডাক্ট কেনে হয়তো, ধরো কিনলো। তো এইবার এই যে কিনলো, এটা কিন্তু আর মূলধন জাতীয় হবে না তখন, তখন সেইটাই তার কাছে পণ্য। আমাদের কাছে যেমন, বা ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে যেমন পণ্য, কাঁচামাল এইগুলো তার কাছে পণ্য, ওই মোটরসাইকেল শোরুম, ফ্রিজ শোরুম, এই শোরুম গুলো তার কাছেই পণ্য। ওকে, সে তো তার ইউজ করার জন্য কিনতেছে না। এসি, এসি যে ধরো এসি, তার এসির কোম্পানি আছে, এসি তো ইউজ করার জন্য কিনতেছে না, এটা তো বিক্রয়ের জন্য কিনতেছে। এই জন্য সেইটা হবে তার জন্য মুনাফা জাতীয় আয় বা মুনাফা জাতীয় ব্যয়, সরি, মুনাফা জাতীয় ব্যয়। ওকে, তো এইবার এটা তো গেল। আমি যেটা মানে ব্যক্তিগত ইউজ বা দোকানের ইউজের জন্য আসবাবপত্র টাত্র এগুলো যখন কিনবো, তখন হবে সেটা মূলধন জাতীয় লেনদেন বা বিক্রি করব। ওকে, তো আরেকটা কথা আমি বলে রাখি, পণ্য ক্রয় বিক্রয়ের সাথে যদি বহন খরচ, ভাড়া খরচ, মানে ভ্যান ভাড়া, ট্রাক ভাড়া, এগুলো যদি উল্লেখ থাকে, সেটা কিন্তু মূলধন জাতীয় লেনদেনের সাথে কিন্তু যুক্ত থাকবে। যেমন আমি একটা ফ্রিজ কিনলাম 50 লক্ষ টাকা দিয়ে, সরি, 50,000 টাকা দিয়ে, নাহলে তো ধরে এখন অনেক কিছু হয়ে যাবে যে 50 লাখ টাকার ফ্রিজ। হ্যাঁ, তো আমি যদি এখন কিনি 50,000 টাকার একটা ফ্রিজ, আমার সেটা আনতে হবে বাড়িতে, আনার জন্য আমার বহন খরচের প্রয়োজন, ওইটার আমি বহন খরচ দিলাম আমি ধরো 500 টাকা। এইবার বাড়িতে এনে সেট আপ করার প্রয়োজন আছে না, এই সেট আপ খরচের জন্য ধরো লাগলো আর 1,000 টাকা, তার মানে ফ্রিজের খরচ পড়লো মোট 51,500 টাকা। এই জন্য বলতেছি, যে কোনো স্থায়ী সম্পদ বা এই মূলধন জাতীয় ক্রয় বিক্রয় হবে, এই ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যদি দেখা যায় যে, তার সাথে বহন খরচ আছে, ওই তারপরে স্থাপন খরচ, মানে স্থাপন, স্থাপন মানে ওই যে সেটিং খরচ বা ফিটিং চার্জ, ওইটা কিন্তু যোগ করে দিতে হবে। ওকে, আশা করি এই দুইটা টপিক হইল। আমি এবার তারপরে আহ, আমি এটা দুইটা আমি দেখাচ্ছি যে এই দুইটা কি কি হইতে পারে, এই দুইটা কি কি হইতে পারে আমি কিন্তু দেখাচ্ছি। তো দেখো, এবার আমি এক নজরে একটু দেখাই কোনগুলো মূলধন জাতীয় লেনদেন, কোনগুলো মুনাফা জাতীয় লেনদেন। এইটা আমি একটু চার্টে আমি একটু দেখাই, সবাই স্ক্রিনের দিকে লক্ষ্য করো। তো দেখো, এবার আমি এক নজরে একটু দেখাই কোনগুলো মূলধন জাতীয় লেনদেন, কোনগুলো মুনাফা জাতীয় লেনদেন। এইটা আমি একটু চার্টে আমি একটু দেখাই, সবাই স্ক্রিনের দিকে লক্ষ্য করো। এই যে মূলধন, মূলধনটা হলো মূলধন জাতীয় প্রাপ্তি। আর এই মূলধন জাতীয় প্রাপ্তি এবং আয়, এই বিষয়টা আমি একটু পরে ব্যাখ্যা করছি। তারপরে জমি, দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি, এইগুলো যদি বিক্রয় হয়, এটা হবে মূলধন জাতীয় প্রাপ্তি বা মূলধন জাতীয় আয়। এই বললাম তো, প্রাপ্তি বা আয়, আমি এটা দেখাচ্ছি। পণ্য, ওই ঋণ গ্রহণ, এটা মূলধন জাতীয় প্রাপ্তি। অতিরিক্ত মূলধন, এইটাও মূলধন জাতীয় প্রাপ্তি। তারপরে মোট স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা, মানে স্থায়ী সম্পদ যে তুমি বিক্রয় করলে, এই স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফাটাই হলো তোমার মূলধন জাতীয়, কারণ এটা দৈনিক কিন্তু হয় না, বৈশিষ্ট্যের সাথে মিলে না। তারপরে যন্ত্রপাতি বা আসবাবপত্র ক্রয়, এটা মূলধন জাতীয় ব্যয়। যন্ত্রপাতির যন্ত্রপাতি বসানো মজুরি, এটাও কিন্তু ওই যে বললাম মূলধন জাতীয় ব্যয়ের ভিতরে দিতে হবে। তারপরে যন্ত্রপাতি আমদানি খরচ, মানে তুমি যে আনলে, এই যে একটু আগে বললাম তো, এটা মূলধন জাতীয় ব্যয়। তারপরে দালান নির্মাণ, মূলধন জাতীয় ব্যয়। নতুন যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়, মূলধন জাতীয় ব্যয়। পুরাতন যন্ত্রপাতি ক্রয়, মূলধন জাতীয় ব্যয়। বৈদ্যুতিক ব্যবস্থাপনা এর ব্যয়, এইটাও মূলধন জাতীয় ব্যয়। এই যে দেখো, এই সিরিয়ালে যত আছে সবই কিন্তু মূলধন জাতীয় ব্যয়। ওকে, বা মূলধন জাতীয় হয়। এবার পরে যে যদি হয় যে মোট স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ বা ক্ষতি, এইগুলো মূলধন জাতীয়, মানে এই যে এই কথা কিন্তু লেখা আছে এই জায়গায়। পরে যদি থাকে সুদ প্রাপ্তি, কি থাকে, সুদ প্রাপ্তি, এইটা কিন্তু মুনাফা জাতীয় আয়, তখন হবে আয়, তাও মুনাফা জাতীয়।
কারণ এটা কিন্তু আমার বৈশিষ্ট্যের সাথে মিলে। কি হবে, প্রতিদিন হবে না, প্রতিদিন ঘটবে না, ছোট অঙ্কের, স্বল্পমেয়াদী, এটা কিন্তু মিলে যাচ্ছে। এবার তারপরে শিক্ষানবিশ সেলামি প্রাপ্তি। এই শিক্ষানবিশ সেলামি এটা আবার কি, এটা কেন মূলধন মুনাফা জাতীয় আয় হইল? এই শিক্ষানবিশ সেলামি আর বিমা সেলামি এটা হলো কিন্তু মুনাফা জাতীয় ব্যয়। আমি এই দুইটা ব্যাখ্যা করতেছি, এই দুইটা এখন বলতেছি। এই শিক্ষানবিশ সেলামি বা এটা হলো তুমি ধরো কাউকে শিক্ষা দেবে, আমি সহজে বলতেছি, কিন্তু কাউকে কোনো পরামর্শ বা শিক্ষা প্রদান করলে এইটাই কিন্তু মুনাফা জাতীয় আয় হিসেবে গণ্য হবে, তোমার ইনকাম। আর যদি বলে বিমা সেলামি, এটা কিন্তু খরচ, বিমা সেলামি তুমি প্রদান করলে এটা খরচ। এবার তারপর লভ্যাংশ প্রাপ্তি, বিক্রয়, মাল বিক্রয়, বিনিয়োগের সুদ প্রাপ্তি, এইগুলো সবই কিন্তু তোমার মুনাফা জাতীয় ব্যয়ের ভিতরে পড়ে যাতে, মুনাফা জাতীয় আয়ের ভিতরে পড়তেছে, এইসব মুনাফা জাতীয় ব্যয়ের ভিতরে পড়তেছে, এইগুলো মুনাফা জাতীয় আয় ব্যয়ের ভিতরে পড়তেছে। এবার নতুন পণ্যের গবেষণা ব্যয়, এটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এটা কি করে হইলো এটা আমি বলতেছি। হ্যাঁ, তো আশা করি এই যে এইটুকু কোনটা কাকে, তো ওই ওই যে আমি খুবই অল্প সময়ের ভিতরে আমি ওইগুলো দেখাই দেওয়ার চেষ্টা করলাম। ওটা তোমাদের গাইড, বই উভয় জায়গায় আছে। যদি কারোর পিডিএফ দরকার হয় তাও বলবে, আমি দিয়ে দিব সবাইকে। তো এই মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় এইগুলো ক্লিয়ার। এবার বাকিটা আসলো মুনাফা জাতীয়, ওই বিলম্বিত মুনাফা জাতীয়। এই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টা কি? ও, তার আগে এইটা বোঝানোর আগে আমি এইটা বলে নি যে মূলধন জাতীয় প্রাপ্তি, প্রাপ্তি এবং আয়, এই দুইটা কথার অর্থ কি? এই দুইটা কেন মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় আয় বলতে? তোমাকে একটা সহজ এক্সাম্পল দেই, তাইলে তুমি বুঝে যাবা। ধরো আমরা বা যে কোনো কোম্পানি একটা যন্ত্রপাতি ক্রয় করে নিয়ে আসলো 1,00,000 টাকা দিয়ে। এটা কি হইলো? তার মূলধন জাতীয় ব্যয় হইলো। আচ্ছা, মূলধন জাতীয় ব্যয়টা হইলো। এবার তারপরে মূলধন জাতীয় ব্যয় হওয়ার পরে আমি এই যন্ত্রটা 5 বছর ইউজ করলাম। কি করলাম? 5 বছর বা 2 বছর যাই হোক আমি ইউজ করলাম। ইউজ করার পরে আমি এই 1,00,000 টাকা দিয়ে কৃত যন্ত্রপাতিটি আমি 1,20,000 টাকায় বিক্রি করলাম। কি করলাম? এই 1,00,000 টাকার কৃত যন্ত্রপাতি আমি 1,00,000 টাকায়, 1,20,000 টাকায় আমি বিক্রয় করলাম। এই যে 1,00,000 টাকা দিয়ে যখন আমি কিনেছিলাম তখন তো হয়েছিল মূলধন জাতীয় ব্যয়। ওকে, ওটা যেটা গিয়েছে ওইটা গিয়েছে, কিন্তু এই যে এইটা আমি যে ইনকাম করলাম এখন 1,20,000 টাকা, এইটা হবে কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি। কি হবে? মূলধন জাতীয় প্রাপ্তি। এটা কিন্তু পরে অনেক সময় ক দাগের প্রশ্নে, তাও আমি অবশ্যই এখানে লিখে নিই যে মূলধন জাতীয় প্রাপ্তি গ দাগে পড়ে, সরি গ দাগে, এই খ দাগে অথবা গ দাগে কিন্তু পড়তে পারে এই ধরনের অঙ্ক। এইবার এই যে 1,00,000 টাকার যন্ত্রপাতি আমি 2 অথবা 5 বছর যাই হোক আমি ইউজ করার পরে আমি এটা 1,20,000 টাকায় বিক্রয় করলাম, মানে বেশি দামে বিক্রয় করলাম। এই যে বেশি দামে বিক্রয় করতেছি, এই মোট টাকাটার কি হবে? আছে প্রাপ্তি। এই মোট টাকাটা কি হবে? এই মোট টাকাটা হবে মূলধন জাতীয় প্রাপ্তি। এইবার এই মূলধন জাতীয় প্রাপ্তি থেকে আমি যে আগে আমার যে 1,00,000 টাকা ওইটা যদি আমি বাদ দিই, আমার থাকে কি? 20,000 টাকা আমার লাভ থাকে। এই 20,000 টাকা লাভ, এটা হলো মূলধন জাতীয় আয়। তো মূলধন জাতীয় প্রাপ্তিটা হলো 1,20,000 টাকা মূলধন জাতীয় প্রাপ্তি এবং 20,000 টাকা হলো মূলধন জাতীয় আয়। আশা করি মূলধন জাতীয় প্রাপ্তি এবং আয়ের ভিতরে তফাৎটা বুঝতে পেরেছো। এইবার তারপরের টপিকটা আমাদের যা ছিল বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা, বিলম্বিত কথাটার অর্থ কি? বিলম্বিত কথাটার অর্থ হলো দেরিতে। বিলম্বিত কথাটার অর্থ কি হবে? দেরিতে। তাহলে দেরি যদি হয় তাহলে এই দেরির যে ব্যয়টা, এটা কি বোঝাচ্ছে? এটা হলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়কে বোঝানো হয়। আচ্ছা, বিলম্বিত বিজ্ঞাপন, এই যে বিলম্বিত বিজ্ঞাপন, তারপরে নতুন পণ্যের গবেষণা ব্যয়, ব্যবসায় স্থানান্তর ব্যয়, এই দুইটাই, এই তিনটা যে আছে তোমাদের, সরি এই যে তিনটা আছে, এই তিনটা দিয়ে তোমাদের পরীক্ষায় সব থেকে বেশি পড়বে। এই তিনটা, এই তিনটা সব থেকে বেশি পড়বে পরীক্ষায়। যে কোনটায় ওই যে ক দাগে যে পড়ে না, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, ক দাগে সবচেয়ে বেশি আসে। এই তিনটার মধ্যে তুই পরীক্ষায় পাবা, এই তিনটা থেকেই আসবে। এই তিনটা কি? ওই যে বিলম্বিত বিজ্ঞাপন, তারপরে নতুন পণ্যের গবেষণা ব্যয় এবং ব্যবসায় স্থানান্তর ব্যয়।
এবার আমরা আসি, এই তিনটা তো পড়বে আমরা জানি, কিন্তু এই তিনটার অর্থ কি, কেন এগুলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলা হলো? এই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলার প্রধান কারণ হলো এইগুলো কিন্তু, এই যে আমি বিজ্ঞাপন যদি একবার দিয়ে রাখি, একবারে খরচ করে রাখি বিজ্ঞাপনের পিছে, তাইলে কিন্তু এটা আমি 5 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর পর্যন্ত ইউজ করতে পারি। তারপরে এই নতুন পণ্যের গবেষণা ব্যয়, একটা পণ্য আমি গবেষণা করে বানালাম, ওটা তো অনেক দিন পর্যন্ত আমি সেবা পাবো। যে ব্যয়টা আমি করেছিলাম প্রথমে, ওই ব্যয়টাকেই বলা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। ব্যবসায় স্থানান্তর ব্যয়, প্রতিদিন তো আমি আর ফ্যাক্টরি স্থানান্তর করব না, কিংবা ব্যবসায় স্থানান্তর করব না, ওইটাও কিন্তু বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের ভিতরে পড়বে। মূলধন জাতীয় ব্যয় কিন্তু বলা হচ্ছে না, মুনাফা জাতীয় ব্যয়ের কথা বলা হচ্ছে। তার মানে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এই তিনটা, ওই যে তিনটা দেখালাম ওই তিনটা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এইবার আহ কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে, এই যে ক দাগে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, খ দাগে বলবে মূলধন জাতীয় আয় অথবা ব্যয়, গ দাগে বলতে পারে মুনাফা জাতীয় আয় অথবা ব্যয়। একটু আগে দেখালাম, ওই টপিক গুলো জাস্ট আলাদা আলাদা করে লিখে টাকার অঙ্ক বসাই দিলে অঙ্ক হয়ে গেল। তো এই বেসিকটা জানলেই সবার কাছে সহজ হয়ে যাবে আশা করি। তো আপাতত এই অধ্যায়ে আর কোনো বেসিক নাই। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন।